নমস্কার। উই লার্ন ইনভেস্টিং এর আজকের পর্বে আপনাদের স্বাগত। চারিদিকে যখন নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ, ভারতের অর্থনীতি কিন্তু এগিয়ে চলার একটা অন্যরকম গল্প বলছে, যা নিয়ে বিশ্বজুড়ে বেশ চর্চা হচ্ছে। IMF যেমন জানাচ্ছে 2025-এ 6.2% আর 2026-এ 6.3% গ্রোথের কথা। বিশ্বের বড় অর্থনীতির মধ্যে সবচেয়ে দ্রুত আর কি। হ্যাঁ, ঠিকই। আর এই বৃদ্ধির পেছনে দেশের যে অভ্যন্তরীণ চাহিদা, সরকারের কিছু কৌশলগত পদক্ষেপ আর ঘরোয়া বিনিয়োগের একটা বেশ বড় ভূমিকা আছে। আচ্ছা, আজকের আলোচনায় আমরা এই কারণগুলো আর কোন কোন সেক্টরগুলো বেশি সম্ভাবনাময় সেগুলো নিয়েই একটু গভীরে যাব, আমাদের হাতে যে তথ্য আছে তার ভিত্তিতে। বেশ ইন্টারেস্টিং। তাহলে আসুন এই সেক্টরগুলো একটু খোলাসা করে দেখি, কোন দিকগুলো বেশি ফোকাসটা পড়ছে। দেখুন, মূলত 4টে প্রধান ক্ষেত্র কিন্তু উঠে আসছে। একটা হলো ডিজিটাল ইকোনমি আর টেকনোলজি। হ্যাঁ, যেমন ধরুন আইটি সার্ভিসেস, ফিনটেক, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং। আচ্ছা, দ্বিতীয়ত গ্রিন ট্রানজিশন, রিনিউয়েবল এনার্জি, ইলেকট্রিক ভেহিকলস, এইসব। তৃতীয়ত ম্যানুফ্যাকচারিং আর ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন। আর চতুর্থটা হল দেশের মানুষের বদলতে থাকা জীবনযাত্রা আর হেলথ কেয়ার, ই কমার্স, ফার্মা, এইগুলো। বাহ, এই ক্ষেত্রগুলোতেই এত জোর, এর কারণগুলো কি? ব্যাপারটা কি ঘটছে ভেতরে ভেতরে? সরকারের ভূমিকা তো নিশ্চয়ই একটা বড় ব্যাপার। অবশ্যই সরকারের কিছু নীতি এখানে খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ বা PLI স্কিম। হ্যাঁ, PLI। এর মূল উদ্দেশ্য হল ভারতে উৎপাদন বাড়লে কোম্পানিগুলোকে কিছু আর্থিক সুবিধা দেওয়া। প্রায় 14টা সেক্টরে এর জন্য 1.97 লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ও, বিরাট অঙ্গ। হ্যাঁ, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ে এর প্রভাব বেশ ভালোই দেখা যাচ্ছে। আবার দেখুন সোলার মডিউল তৈরির ক্ষমতা, FY25-এ প্রায় দ্বিগুণ হয়ে 74 জিগাওয়াট হয়েছে। দারুণ। আর ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন বা NIP এর মাধ্যমে পরিকাঠামো একটা বিরাট বিনিয়োগ আসছে। 2024 থেকে 2030-এর মধ্যে অনুমান করা হচ্ছে প্রায় 143 ট্রিলিয়ন খরচ হবে। 143 ট্রিলিয়ন? এটা তো দেশের পরিকাঠামোয় আমূল বদল এনে দেবে। একদম সেই রকমই পরিকল্পনা। প্রযুক্তির দিকটাও তো আমরা রোজই দেখছি UPI ব্যবহার তো এখন প্রায় সবাই করে, জলভাত হয়ে গেছে। একদম ঠিক। ফিনটেক ব্যবহারের ক্ষেত্রে ভারত তো বিশ্বে প্রথম সারিতে, প্রায় 87% অ্যাডপশন রেট। সত্যি? 87%? হ্যাঁ, যার পেছনে UPI এর অবদান অংশং। এই ফিনটেক বাজারটা 2030 সালের মধ্যে $2.1 ট্রিলিয়ন ছুঁতে পারে বলে অনুমান করা হচ্ছে। $2.1 ট্রিলিয়ন? হ্যাঁ, এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড কম্পিউটিং, এগুলো আইটি সেক্টরকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। শুধু আইটি সার্ভিসেস বাজারটাই 2030-এ $51.05 বিলিয়ন হতে পারে। আর রিনিউয়েবল এনার্জির কথা যদি বলেন, ভারতের লক্ষ্য 2030-এর মধ্যে 500 জিগাওয়াট নন ফসিল ফিউল ক্যাপাসিটি তৈরি করা। 500 জিগাওয়াট? হ্যাঁ, এর জন্য প্রায় 30 লাখ কোটি টাকার বিনিয়োগের প্রয়োজন হবে। এটা দেশের শক্তি সুরক্ষার জন্য খুব জরুরি একটা পদক্ষেপ। তার এই যে আমরা চারপাশে মেড ইন ইন্ডিয়া ইলেকট্রনিক্স বেশি দেখছি, বা অনেকে বাড়ির ছাদে সোলার প্যানেল লাগানোর কথা ভাবছেন ওই PM সূর্যাগার যোজনার মাধ্যমে। হ্যাঁ, কিংবা আস্তায় ইলেকট্রিক ভেহিকলের সংখ্যা বাড়ছে। সরকার তো বলছে 2030-এর মধ্যে 30% EV ব্যবহার চাই। এগুলো সবই তো এই বড় ছবিটারই অংশ। উই লার্ন ইনভেস্টিং সবসময় এই বাস্তব জীবনের কানেকশনগুলোই তুলে ধরতে চায়। ঠিক ধরেছেন। এর সাথে যোগ করুন ভারতের ওই যাকে বলে ডেমোগ্রাফিক অ্যাডভান্টেজ, জনসংখ্যাতাত্ত্বিক সুবিধা। হ্যাঁ, দেশের এই যে মধ্যবিত্ত শ্রেণী বাড়ছে, মানুষ শহরমুখী হচ্ছে, আর বিশাল সংখ্যক তরুণ প্রজন্ম যারা খুব সহজে নতুন প্রযুক্তি আপন করে নিচ্ছে। ঠিক। এই অভ্যন্তরীণ চাহিদাই একটা বিরাট চালিকা শক্তি। যেমন কমার্স বাজারটাই দেখুন না, 2030-এ 325 বিলিয়ন হতে পারে বলে মনে করা হচ্ছে। এই তরুণ প্রজন্ম একদিকে যেমন কর্মশক্তি, তেমনি আবার বিরাট ভোক্তা শ্রেণীও। গ্রিন টেক আর দেশের জনসংখ্যা অভ্যন্তরীণ চাহিদা, এই তো। একদম।
সারসংক্ষেপে এটাই বলা যায়, তবে মনে রাখতে হবে চ্যালেঞ্জও কিন্তু কম নয়। অবশ্যই। এই সব বড় পরিকল্পনা ঠিকঠাকভাবে কার্যকর করা মানে এক্সিকিউশন রিস্ক একটা বড় ব্যাপার। বিশ্ব অর্থনীতির ওঠানামার প্রভাব সামলানো আর এই বিপুল কর্মযজ্ঞের জন্য প্রয়োজনীয় দক্ষ কর্মী বাহিনী তৈরি করা, এগুলো খুবই জরুরি। ভারতকে যদি 2047-এর মধ্যে একটা হাই ইনকাম দেশ হতে হয়, তাহলে গড়ে 7.8% বৃদ্ধি ধরে রাখতে হবে। এটা কিন্তু যথেষ্ট অ্যাম্বিশাস একটা লক্ষ্য। সত্যি তাই। মানে সুযোগ যেমন বিশাল, তেমনি পথে এগোনোর জন্য অনেক বাধাও আছে, অনেক প্রস্তুতিও দরকার। এখান থেকে একটা প্রশ্ন কিন্তু মনে আসে, এই যে এত দ্রুত বদল হচ্ছে চারিদিকে, এই পরিস্থিতিতে ব্যক্তি হিসেবে বা ব্যবসার দিক থেকে নিজেদের মানিয়ে নেওয়ার জন্য কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার? এটা কিন্তু আমাদের সবারই একটু ভাবার বিষয়। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আশা করি ভারতের অর্থনীতির এই চালচিত্রটা, মানে কোথায় সুযোগ, কোথায় চ্যালেঞ্জ, সেটা বুঝতে কিছুটা সুবিধা হলো। উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। আবার কথা হবে।